নিজের প্রতিটা মুহূর্ত অতসী অনামিকাকে দিচ্ছে। পুরো দায়িত্ব যেন নিজের। খুব যত্ন করে অনামিকার সব কাজ করে। সারাদিন বোনের সাথে থাকবে, ননস্টপ কথা বলেই যাবে। ইফাত বলেছে অনামিকা সব শুনতে পাচ্ছে, ফিল করছে, কিন্তু ব্রেনের কিছু নার্ভ ঠিকমতো রেসপন্স করছে না। যতটা পারা যায় অনামিকাকে বাচ্চার তাগিদা দিতে। সায়ন অফিসে যাওয়ার পর থেকে ঘুমানোর আগ অবধি অতসী যেন অনামিকার মুভি দেখছে, কথা বলছে, আবার হাতের কাজ ওর পাশেই বসে সেরে নিচ্ছে। এই তো সেদিন সাকিব আল হাসান ও শিরিষের কথা বলাতে অনামিকা মনে হয় হাসলো। মানুষ হাসলে তো অতসীর চোখে হাসে। অতসী জানে অনামিকা হেসেছিল, কারণ সাকিব হলো অনামিকার ক্রাশ। শিশিরকে একদম সহ্য করতে পারে না। অতসী মাঝে মধ্যে সাকিবের বিভিন্ন ইন্টারভিউ পড়ে শোনায় অনামিকাকে। আজকে একটা ইন্টারভিউ পড়ে শুনিয়েছে, যেখানে সাকিব শিশিরের প্রথম দেখার কথা বলেছে। আবার শিশির না কি ক্রিকেটও মোটেও পছন্দ করতো না। শুরুর দিকে বলতো, তুমি আস্তে দৌড়াও কেন, জোরে বল ফেলো না কেন, এভাবে কেন ব্যাট ধরছো, সহ অনেক কথা। অতসী পড়ার সময় এমনভাবে পড়ছিল, যা শুনে যে কেউ হয়তো তাই হাসতো। অনামিকাও হেসেছে। অতসীর প্রতি সায়নের অত্যাচার ধীরে ধীরে বেড়েই চলছে। অতসী যতই চাচ্ছে সায়নের থেকে দ্রুত যেতে, সায়ন যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। প্রতিদিন অফিস যাওয়ার সময় তার বায়না, টাই বেঁধে দাও, ঘড়ি পরিয়ে দাও, আরও কত কিছু। অতসী যদি না করে তখন বিখ্যাত ডায়লগ দেয়, আর যদি আমার অনামিকা সুস্থ থাকতো তাহলে সব করে দিত। নাক ফুলিয়ে অতসী যখন সায়নকে টাই পরিয়ে দেয়, সায়ন দুই হাত খেলা করে অতসীর কোমরে, কখনো গোজা আঁচল খুলে দিচ্ছে, আবার কখনো ফাজলামো করে চিমটি কাটছে। এসব অতসীকে হেনস্থা করার জন্য সায়ন বেশ ভালোভাবেই পারে। কি হচ্ছে এসব? যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসে সে সংসারের কাছে, বুঝি মন বসছে লেখাপড়ায়, আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতি যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছু। মন পড়ে থাকতে অন্য কিছু আমল আনন্দ দিক। মন নিয়ে যত ঝামেলা, আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইলই তো রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো করে যে ছিটিয়ে দেব, তা আর হয় না। সবাই হয়তো সব কিছু হয় না, আমার যা হয় তা হয় না। তসলিমা নাসরিন। রাতের অন্ধকারে দাঁড়িয়ে কবিতাটিতে আবৃত্তি করে জোরে শ্বাস নিল অতসী। এই একটা জিনিস প্রচণ্ড শান্তি এনে দেয়। প্রেমের বিয়ে বিচ্ছেদ হয়েছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং তসলিমা নাসরিনের। একসময় ছেড়ে চলে যায় তসলিমা, কারণ রুদ্রবাবুর পরকীয়া, কিন্তু বিচ্ছেদের 4 বছরের মাথায় রুদ্রবাবু পৃথিবী ত্যাগ করেন। হয়তো তসলিমা নাসরিন বিশ্বাস সইতে পারেনি, তাই তো অতিরিক্ত মাদক সেবন প্রাণ নিল। দুজনের কবিতার কষ্টের ছাপগুলো বেশ ফুটে ওঠে, তাই তো অতসীর এত ভালো লাগে। নিস্তব্ধতার মাঝে কখন যে সায়ান এসে পাশে দাঁড়িয়েছে অতসী বুঝতে পারেনি। নীরবতা ভেঙে সায়ান বলল, দিহানকে মনে পড়ছে? হঠাৎ কণ্ঠস্বর শুনে অতসী হকচকিয়ে যায়। দুহাতে সায়ানের বাম হাত খামচে ধরে, বেশ খানিকটা ছিলে গেছে। সায়ান রেগে যাওয়ার বদলে কানের কাছে ফিসফিস করে বলল, মিসেস মাহমুদ, আমার অফিস আছে তো, যে গরম পড়েছে, শার্টের হাতা ফোল্ড করে রাখি। এই দাগ যদি কেউ দেখে, মান সম্মান থাকবে না, বলবে বউ নাকি রাক্ষসী। গা দুলিয়ে হাসছে সায়ন। অতসী চুপচাপ এসে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে, কারণ সায়ন এখন মরীচিকা। মরীচিকাকে বাস্তব ভেবে আবেগ দিয়ে কাছে টেনে নেওয়া যায় না। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন অতসীর মা এসে হাজির। মাকে দেখে অতসী হাসবে না কাঁদবে, অনেকক্ষণ জড়িয়ে ধরে বসেছিল, কিন্তু হঠাৎ মা বলল, দুটো রেডি হয়েছে এমনিতে, নিজের হাতে মেখে সাজিয়ে দিচ্ছে। লাল পাড় কালো শাড়ি, চোখে হালকা কাজল, চুলগুলো খোলা। মাকে জিজ্ঞাসা করেও লাভ হচ্ছে না, তবে এটা নিশ্চিত সায়ানের সাথে অতসীর মায়ের বেশ ভাব। দুজনে প্রতিদিন কথা হয়। সন্ধে হতে ইফাত চলে গেল। অতসীকে রেগুলার চেক আপ করে নিচ্ছে। মেয়ের শরীরে ভিটামিন খুব অভাব। তখন অতসী জানতে পারল 2 দিনের জন্য গ্রামে যাচ্ছে কোনো এক অনুষ্ঠানে শুধুমাত্র অতসী সায়ন। তাই তো মা এসেছে অনামিকাকে দেখাশোনা করার জন্য। অতসী বেঁকে বসলো, না সে যাবে না। এদিকে সায়ন পুরো দিন অফিস করে এসে ক্লান্ত হয়ে অতসীর ড্রামা দেখছে। দ্রুত ফ্রেশ হয়ে এসে একই ড্রামা আবার। যতই ইফাত বোঝাচ্ছে এটা সায়নের জন্য দরকার, কারণ বয়স্ক মহিলা সায়নের বাবার একমাত্র ফুপি, সায়নের বউয়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু অতসী এক কথা, অনামিকাকে আপুকে নিয়ে যাক, আমি যাব না। অতসীর শাড়ির সাথে ম্যাচ করে সায়ন ব্ল্যাক কালারের শার্ট, অফ হোয়াইট প্যান্ট পরেছে। পায়ের জুতো পরতে দেখে অতসীকে জিজ্ঞাসা করে নিল। হুট করে এসে ওকে কাঁধে তুলে নিলে সায়ন বেরিয়ে যায়।
ঘটনার আকস্মিকতায় ইফাত, অতসীর মা অবাক হয়ে গেছে। অতসীও চুপ। কেন জানি এই মানুষকে বড্ড ভয় করে। অতসীকে সায়ান গাড়ির ভিতরে বসিয়ে দিয়ে চোখ মুখ লাল করে বলল, তোমার সাথে আমার বারবার কেন হাঁটতে হয় বলবে? তোমার জন্য আমার বুক ফেটে বারবার চৌচির কেন হয় সেটা বলবে? কেন আমি সইতে পারি না? কেন অন্যদের জন্য এই ফিলিংসটা হয় না আমার? কেন আমার দীর্ঘশ্বাস কারণটাও তোমাকে হতে হবে? ছিল হয়তো না। অতসীকে দেখার পর সায়ন এটা বিশ্বাস করে। গাড়িতে বসার পর বড়জোর 5-7 মিনিট জেগেছিল, তারপর ঘুম। এত ঘুম কই পায় মেয়েটা? একটু ফ্রি হলে ঘুমিয়ে যায়। ইফাতকে জিজ্ঞাসা করলো, মেডিসিনে এমন এমন হয় কি? কিন্তু ইফাত বলেছে এমন মেডিসিনকে অতসী প্রেসক্রাইব করা হয়নি যা খেলে অতসী মরার মতো ঘুমাবে। ব্যাক সিটে আরাম করে ঘুমাচ্ছে অতসী, পুরো ভর সায়নের উপর। চুল খুলে গেছে, হাত দিয়ে সায়ন ধরে অন্য হাত সায়নের কোমর জড়িয়ে আছে। মনে হচ্ছে সায়ন কোলবালিশ মাত্র। একটা দীর্ঘশ্বাস ফেললে সায়ন। প্রচণ্ড ভুল করে ফেলেছে। এভাবে অনামিকার জীবন নষ্ট করা উচিত হয়নি। কিন্তু সেদিনের ঘটনা, ভুলটা যদি না হতো। সায়ন যে করে হোক অতসীকে চেয়েছিল, তাই তো অতসীকে কিডন্যাপ করাতে চিন্তা করেছিল। অতসী প্রতিদিনে সে সময় বাসায় ফিরত। সে সময় অনুসারে সায়নের সিকিউরিটি গার্ড অতসীকে তুলে আনে। অতসী সবসময় বোরকা হিজাব পরে। মুখ দেখে চেনার উপায় নেই, তাই তো বোরকা দেখে তুলে এনেছিল। যখন মুখ খুলল, দেখা গেল স্পষ্ট তো জ্ঞানহীন অনামিকাকে। সায়ন বেশ অবাক। যতদূর অনামিকাকে চেনে, অনামিকা ওয়েস্টার্ন ড্রেসে চলাফেরা করে, কিন্তু আজ বোরখা। ততক্ষণে অনামিকার কিডন্যাপের খবর সায়নের বাবাও জেনে যায়। এরপর থেকে বাধ্য হয়ে অনামিকার সাথে যোগাযোগ বাড়িয়েছিল সায়ন। অতসীর করা অনামিকার প্রতি অত্যাচারগুলো শুনে শুনে অনামিকার প্রতি হয়তো করুণা জন্মাতো, যাকে সায়ন একসময় ভালোবাসা বলে মেনে নেয়। কিন্তু ভালোবাসা কি এত সহজ? হুমায়ুন আহমেদ একদিন ঠিক বলেছেন, যুদ্ধ কিংবা প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। অতসীর ডান হাতের আঙ্গুল নিয়ে খেলছিল সায়ন। বাম হাত তো সায়নকে জড়িয়ে আছে। এদিকে সায়নের বাম হাত অতসীর জড়িয়ে আছে। এই মেয়ে আসার সময় হাতে কোনো চুড়ি পরেনি, কোনো গহনা পরেনি, নামমাত্র হাতে চুড়ি। গলায় পাতলা চেন, আবার নাকফুল পরে। কিন্তু এভাবে বড় মার সামনে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। পেছনে ব্যাগ থেকে জুয়েলারি বের করে দুটো হাতে মোটা দুটো বালা আংটি পরিয়ে দিচ্ছিল। ঘুমের মধ্যে অতসীকে শান্ত একদম গুটিসুটি মেরে জড়িয়ে আছে। অথচ যদি জেগে থাকতো, আল্লাহ মাফ করছে, কামড়িয়ে খামচিয়ে অবস্থা খারাপ করে দিল। যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর, সে প্রকৃত রূপবতী। কিন্তু অতসীর এই বাড়াবাড়ি সৌন্দর্য সায়নের সহ্য হচ্ছে না। তাই তো ড্রাইভারকে বলে পিছনের লাইট অফ করিয়ে দিয়েছে। ক্লান্ত পরিশ্রমে দু চোখে ঘুম নেমে এলো সায়নের। গ্রামের পথ ধরতে বেশ ঝাঁকুনি লাগলো। একসময় ঘুম ভেঙে যায় সায়নের। বাইরে তাকিয়ে বুঝতে চেষ্টা করে কোথায় আছে। হ্যাঁ, 10-12 মিনিটের পথ বাকি। খুব ধীরে সুস্থে অতসীকে ডেকে তুলল। বাড়ির সামনে এসে চোখ খুলে অতসী চুলগুলো পাঞ্চক্লিপ আটকিয়ে আঁচল টেনে মাথায় দিল। গ্রামের 11টা মানে গভীর ঘুমে আছে গ্রামবাসী। একটা বনেদি বাড়ির গেটের সামনে দাঁড়ালো। বাড়ির গেট বেশ পুরনো। ওরা দাঁড়াতেই একজন টর্চ হাতে এগিয়ে এসে গেট খুলে দিল। কেমন একটা গা ছমছমে পরিবেশ। অতসী দুই হাত সায়নের বাম হাত আঁকড়ে ধরেছে। সায়ন মুচকে এসে অতসীর ডান হাত নিজের বাম হাতে মুষ্টিবদ্ধ করে এগিয়ে যাচ্ছিল। বাড়ির উঠোন বেশ বড়। কয়েকজন এগিয়ে এসে কুশলাদি বিনিময় করে ভিতরে নিয়ে যায়। একে তো ঘুম ঘুম চোখ, তারপর কালো শাড়িতে অতসীকে দেখতে সত্যি অপরূপ লাগছিল। থাকার জন্য ওদের দোতলায় একটা ঘরের ব্যবস্থা করে হয়েছে। সব জিনিসপত্র এনে নিয়ে যাওয়া হচ্ছে। সায়ন ফ্রেশ হয়ে চলে যায়। এসে দেখে অতসী কেমন বেকাতারা হয়ে শুয়ে আছে। কী হয়েছে, এভাবে আছো কেন? নড়তে পারছি না তো, কোমরে ব্যথা লাগছে। পুরো পথ ঘুমিয়ে এলো, তাই তো বেশি টান ধরছে। এসো উঠে, আমি দেখছি। দূরে থাকুন, খালি স্পর্শ করার বাহানা। দূরে থাকুন তো, যত্ত সব। আমার স্পর্শ ভালো লাগবে না, কিন্তু ওই যে পুকুর ঘাটে, ওখান থেকে যখন ভূত এসে স্পর্শ দিবে, তখন ভালো লাগবে। জানো তো, এ বাড়িতে ভূত। থামুন, আমি ভূতে বিশ্বাসী নেই। ভূত বলতে কিছু হয় না। হ্যাঁ, কিছু জিন আছে যা মানুষকে ভয় দেখায়, এই আর কি। হয়েছে, থামেন। রাত করে তেনাদের কথা তুলতে নেই। আবার কখন এসে যায়। তেনারা মানে জিন। চুপ করুন, আর একটা কথা না। ও আচ্ছা মিসেস, তুমি তাহলে জিনে ভয় পাও। কথাটা মনে মনে বলে ঘর কাঁপিয়ে মনে মনে হাসলো সায়ন। তাহলে বলছি কি, শোনো মেয়ে, বড় মা জিন পোষে। যদি এ বাড়ির কোনো স্ত্রী রাতে স্বামীর বুকে মাথা না রেখে ঘুমায়, তারা এসে ওই মেয়েকে তুলে নিয়ে যায়, তারপর তেলাপোকার মধ্যে বসিয়ে রেখে। হ্যাঁ, কেয়ারস, আমি তেলাপোকা ভয় পাই না। সাপ তো পাও, না হলে তেনারা সাপের রুমে ধরে এসে পেঁচিয়ে ধরবে। অতসীর মুখ আদল পরিবর্তন হয়েছে। ভয় পাচ্ছে বোঝাই যাচ্ছে। সত্যি, মিথ্যা বলে লাভ কি? মিস্টার মাহমুদ, আমি ওয়াশরুমে যাব। তো যাও, কে না করছে। আপনি আসুন। হাত ধরে টেনে ওয়াশরুমের দরজায় দাঁড় করায়। এখানে থাকুন একটু,
সুতি শাড়ি নিয়ে চেঞ্জ করে চলে যায়। কয়েক সেকেন্ড পর আবার শাড়ি খুলে তোয়ালে সব সায়ানের হাতে দেয়। আবার বলে, যখন যখন চাইবো আপনি দিবেন, এখান থেকে যাতে না নড়তে পারেন তাই এই ব্যবস্থা, বলে আবার দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সায়ানকে ডাকছে। সায়ান প্রথম দুইবার উত্তর নিলেও পরের বার ইচ্ছে করেই চুপ ছিল। অতসী ঝড়ের বেগে দরজা খুলে দেখে সায়ান হেলান দিয়ে দাঁড়িয়ে ও শাড়ি থেকে সুতো মুখ দিয়ে চিবাচ্ছে। রাগে কটমট করে অতসী বলল, ওটা খাওয়ার জিনিস না মিস্টার মাহমুদ। আর আপনি কি চাচ্ছেন আপনাকে আমি ওয়াশরুমের ভিতরে দাঁড় করে রেখে? যদি না চান তাহলে চুপচাপ উত্তর দিবেন, বলেই তোয়াল আর শাড়ি নিয়ে দরজা লাগিয়ে দিল। সায়ান এসে কুটি কুটি অবস্থা। এই মেয়ে কী বলে? শিয়ালকে বলেছে আপনি কি যাচ্ছেন আপনাকে মুরগির খোয়ারে ঢুকতে দিতে? যদি না চান, হা হা। অতসী বেশ ভয়ে আছে দেখলেই বোঝা যায়। সায়ান মুখের সামনে খাবার ধরতে মাথা ঝাঁকিয়ে না করে। সায়ান তাকে ইদানিংকালে বিখ্যাত ডায়লগ। আর যদি অনামিকা সুস্থ থাকতো আর কিছু বলতে হতো না। অতসী চুপচাপ খেয়ে শুয়ে পড়ে। রাত তখন 12:30 বাজলো। বিছানার এক পাশে অতসী পাশ ফিরে গুটি শুয়ে আছে, অপর পাশে সায়ান এক হাত বুকে অন্য হাত চোখের উপর রেখে, কারণ অতসী লাইট অফ করতে দেয়নি। যদি তারা আসে। এক সময় যথারীতি শিয়ালের ডাক শুরু হয়। সায়ান যেন এবার অপেক্ষাতে ছিল। টুপ করে বেড সুইচ টিপে লাইটস অফ করে দিচ্ছিল। অতসী সবে ঘুমিয়েছিল। শিয়ালের ডাক শুনে ধরপড়িয়ে উঠে বসে যখন দেখে লাইটস অফ, সায়ানকে ধাক্কাতে লাগলো। কী হলো, লাইটস অফ হলো কেন? আমি কি জানি, উঠে দেখুন। পারবো না। ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালান, চার্জ নেই। উফ, ভয় লাগছে তো। সায়ান কোনো উত্তর দেয় না। কিছু সময় পর সায়ান বেশ বুঝতে পারে অতসী ধীরে ধীরে বাম হাত বুক থেকে সরিয়ে কাঁধে মাথা রেখে শুয়েছে। সায়ান অন্য হাত এনে নিজের উপর দিয়েছে। কিছুক্ষণের মধ্যে অতসী আবার ঘুমে। সায়ান হেসে অতসীর চুলে হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে জ্বালাতে এত ভালো লাগে কেন? ঘুম ঘুম কণ্ঠে অতসী উত্তর দিল, আমার জ্বলতে এত। ভোর রাতে সায়ান অতসীকে ডেকে তুলল। এ বাড়িতে সবাই আজানের পর নামাজ পড়ে। যদিও অতসী নামাজ সচরাচর বাদ দেয় না, তবুও আজানের সাথে সাথে পড়তে পারে না, কিন্তু এ বাড়িতে পড়তে হয়। সায়ান অতসী যাদের বাড়িতে এসেছে সে মূলত সায়ানের বাবার ফুপু, সায়ানের দাদার বড় বোন। ভদ্রমহিলার বয়স শতক পার হয়েছে, কিন্তু কমেনি চেহারার জৌলুস। যথেষ্ট স্মার্ট মহিলা। বিভিন্ন নামাজ রোজা হোক কিংবা বিজ্ঞান হোক, এখনও খুব ভালোভাবে মেনে চলে। ভদ্রমহিলা ফ্রিজের কোনো জিনিস খান না, ফ্যানের বাতাস নেয় না। ওনার সব পছন্দ প্রাকৃতিক নির্বাচন। তাই হয়তো এখনও বেঁচে আছেন এবং সুস্থ আছেন। নামাজের শেষে অতসী দাঁড়িয়ে দেখলো সায়ান হাতের গ্রিনটা নিয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর সবথেকে অসহ্য বাজে খাবার হচ্ছে গ্রিন টি। নায়িকাদের জন্য ভালো হলেও অতসীর জন্য বেদনাদায়ক। ওসব মজা করে মুখ না ভেঙচিয়ে শুধু টিভিতেই খাওয়া যায়, বাস্তবে না। কিন্তু নাইনুকুর করে লাভ নেই। সায়ান প্রতিদিন জোর করে এসব খায়। ইপাদের ভাষ্যমতো অতসী একদমই পারফেক্ট, কিন্তু যে হারে ঘুমায় যদি মুটিয়ে যায়। আল্লাহ, তুমি আমারে উঠাই নাও না কেন? অতসীর কথাটা সায়ান কর্ণপাত করল না বলে মনে হয়। মুখের সামনেই ধরে আছে। অতসী চুপচাপ কয়েক সিপ নিয়ে আছে। বাকিটা সায়ান ঢকঢক করে খেয়ে নিল। তারপর অতসীর হাত ধরে বাইরে উঠোনে পেরিয়ে গ্রামের ফসলি জমির আইল ধরে এগিয়ে যাচ্ছিল। অতসী জিজ্ঞাসা করলো, মিস্টার মাহমুদ, কোথায় যাচ্ছি? তোমার স্বপ্ন পূরণ করতে। দিহানের কাপড় গোছাতে গিয়ে কাল রাইমা কিছু একটা কাগজপত্র পেয়েছে। অতসীর ভিসা, পাসপোর্ট দিহান সব বানিয়ে নিয়েছিল হয়তো অতসীকে নিয়ে যাবে বলে, কিন্তু দৃষ্টি বিচিত্র ইচ্ছা ছিল রাইমাকে কিছু জিনিস প্রচণ্ড যন্ত্রণায়। প্রতিদিন যখন দেখার নিয়ম করে অতসীর ছবির দিকে তাকিয়ে থাকে, অতসীর গলার চেন দিহানের হাতে দেখে কিংবা ওয়ালেটে অতসীর ছবি, হিংসে হয় না, কষ্ট হয় রাইমার। শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অতসীর সব ছেড়েও সব কিছুর অধিকারী, কিন্তু আমি সামান্য একটু অধিকারের জন্য ক্লান্ত পরিশ্রান্ত নারী। তাই হয়তো ভোরের আলো, স্নিগ্ধ বাতাস সব কিছু অসহ্য লাগে রাইমার। দম বন্ধ হয়ে আসছে। একটু মুক্তি চাই, একটু মুক্তি। সায়ান অতসীর দাঁড়িয়ে আছে একটি বাড়ির সামনে। বাড়ি না, হ্যাঁ এটা তো খামার। আশেপাশে ঘর তো। পিচ্ছি পিচ্ছি গরুর বাচ্চা বেরিয়ে এলো। গ্রাম বাংলায় বাছুর বলে ডাকে। অতসী কাছাকাছি আসতে অতসী এক লাফে সায়ানের পায়ের উপর দাঁড়িয়েছে। প্রচণ্ড ভয় পায় গরুকে। সায়ান ভুরু কুচকে অতসীর দিকে তাকিয়ে বলল, তুমি গরু ভয় পাও? হ্যাঁ জানেন, এগুলো গুঁতো মারে। তাহলে দুধ দোয়াবে কীভাবে? মানে, তুমি তো বলেছিলে চুন চুন করে গরুর দুধ পানাবে। কবে বলেছিলে? সব আপনার ষড়যন্ত্র। বা রে, এখন ভুলে গেলে? আচ্ছা চলো ওই দিকটায়, ওখানে অনেক গাভী রাখা। সায়ন অতসীকে নিয়ে যায়। একজন মহিলা এসে অতসীকে বসিয়ে দেয় দুধ পানাতে। অতসী তো ভয়ে শেষ। হাত বাড়িয়ে সায়নের হাত ধরে, যেন সায়নের হাত থেকে বিশ্বস্ত হাত আর নেই। সায়ন হেসে অতসীর হাত ধরে বসে,
কিন্তু দুধ দোয়াতে তো দুধ হাত লাগে, আর যদি লাথি মারে। ঢোক গিলতে অতসী তবুও সাহস করে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সব স্বাভাবিক দেখে অতসী বেশ আনন্দের সাথে কাজটা করলো। এক একটা গাভী প্রায় 7-8 কেজি দুধ দেয়। সায়ন এর মাঝে একটা কাজ করে বলল। অতসীর হাত একটু বাঁকিয়ে কাঁচা দুধ খেয়ে নিল। এই অবস্থা দেখে অতসী প্রায় বমি করে দিয়েছিল। সায়নের টি শার্ট মুখে লেগে আছে গরুর কাঁচা দুধ। সায়ন একটা ভদ্র ছেলের মতো অতসীর আঁচল দিয়ে মুখ মুছে নিল, যাতে এমন কিছুই হয়নি। অতসী ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। ফিরে এসে সামনে পড়লো একটা পেয়ারা গাছ। অতসী এই পেয়ারা অনেক পছন্দ, এতই পছন্দ যে পেয়ারার কচি পাতা অবধি খেয়ে ফেলে। গাছটি একটু উঁচু, গাছে মাত্র দুটো ফল। সায়ন সহজেই উঠে গেছে। দুটো পেয়ারা হাতে নিয়ে চিন্তা করছে অতসীকে দেবে কি দেবে না। অবশ্য দেবে, কিন্তু একটু বাজিয়ে। মিসেস মাহমুদ, তোমার কি চাই? অবশ্যই, প্লিজ দিন না। বাচ্চাদের এসব খেতে নেই। শাট আপ মিস্টার মাহমুদ, ফাজলামোর একটা সীমা থাকে। আমি এটা করে পারলাম, তোমাকে এমনি এমনি দিব কেন? কি চাই? উম্মা, একটা চুম্মা। ছি, আপনি কি অশালীন? নিজের বউকে এসব বললে অশালীন হলেও আপত্তি নেই, লাগবে না। অতসী রাগ করে চলে যাচ্ছিল। সায়ন দাঁড়াতে বলে অতসী তো অপেক্ষায় ছিল। আঁচল পেতে দেয়, সায়ন ঢেলে দেয় পেয়ারা দুটো। তখন হঠাৎ একজন এসে বলে, বড়মা ডাকছে। আসার পর তো ওনার সাথে দেখাই হয়নি। সায়ন অতসীকে একবার দেখে নিল। সব ঠিকঠাক আছে। নাকফুলটা একটু ঠিক করে দিয়ে হাত ধরে এগিয়ে যায় একটা ঘরের দিকে। মাটির ঘর, ঠান্ডা পরিবেশ, পুরো ঘর আগরবাতি স্মেল। অতসী এই স্মেল ভয় পায়। এই স্মেল মৃত বাড়িতে পাওয়া যায় কি না। শক্ত করে সায়নের হাত ধরে অন্য হাতে আঁচল রাখা দুটো পেয়ারা। ঘরে প্রবেশ করতে দেখলো সাদা পর্দা দিয়ে ভিতরের আড়ালে বসে কেউ তিলাওয়াত করছে। মিষ্টি সুর ভেসে আসছে। অতসীকে নিয়ে ভিতরে যায় সায়ন। ওদের দেখে তিলাওয়াত বন্ধ করে ইশারায় বসতে বলে। কুশলাদি বিনিময় করার পর সায়ন চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ভদ্রমহিলা এক হাতে সায়নের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চোখের পানি স্পষ্ট। মিস্টার মাহমুদ কান্না করছে। আশ্চর্য, কেন? ভদ্রমহিলা চোখ তুলে তাকায়। শান্ত চাহনিতে বয়স্ক ছাপ স্পষ্ট, কিন্তু নুরানি চেহারা। অন্য হাত দিয়ে অতসীর হাত ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সানুর পছন্দ আছে? ছানু তো পুতুল নিয়ে এসেছে। অতসী মুচকি এসে মাথা নিচু করে। অনেক কথা বলে এমন সময় সায়নের কলার সাথে সায়ন বাইরে যায়। অথচ আরও কিছু সময় পর ছিল। একটু পর বেরিয়ে রুমে চলে এসে পেয়ারা দুটো রাখে। মাথা ঝিমঝিম করছে। কিছু সময় পর সায়ন এসে অতসীর কপালে নিজের কপালের সাথে ঠেকিয়ে চুপচাপ চোখ বন্ধ করে আছে। দুজনের শ্বাস প্রশ্বাস একজনের মুখে এসে লাগছে। কিছুক্ষণ পর সায়ন বলল, জানো বড়মা কি বলছে? আমাদের সন্তান আসবে খুব দ্রুত। খুব দ্রুত আমি বাবা হব। সায়ন মনে করেছিল অতসী চমকে যাবে, কিন্তু অতসী চমকায়নি, কারণ কিছুক্ষণ আগেই তাকে এই একই কথা বড়মা বলছে। সায়ন বেরিয়ে যাওয়ার পর আঁচল দুটো পেয়ারা দেখতে পায় বড়মা। জিজ্ঞাসা করে, সোনু পেরে দিয়েছে? হ্যাঁ, উঠোনের শুরুর দিকে গাছটা থেকে। আঁচলে কি ওই দিয়েছে? হ্যাঁ। তুমি কি জানো ওই গাছে বছরে দুটো কি একটা ফল হয়? গাছের ফল যে বিবাহিত মেয়েরা ঝুড়িতে পড়ে সে পোয়াতি হয়। তোমার কোল জুড়ে আমার শামীম আয়সা যেন ফিরে আসে। শামীম আয়সা সায়নের বাবা মার নাম। ছেলেটা সব হারিয়েছে। সন্তান তো বাবা মায়ের মতো। দেখো, আমার শামীম আয়সা ফিরে আসবে। কথাটা শুনে অতসী ফাঁকা ঢোক গেল। মিস্টার মাহমুদের সাথে অমন কোনো সম্পর্কে নেই। অনামিকা সুস্থ হলে চলে যেতে হবে, কিন্তু এটা মিথ্যা। অতসী ইদানিং এমন স্বপ্ন দেখে মিস্টার মামুর শূন্য আঁচল ভরে দিয়ে ফল দিয়ে। তবে কি সত্যি? এই কথাটা শোনার পরে অতসী চুপচাপ হয়ে যায়। সায়নের ডাকে হুঁশ ফিরে। অতসী, সত্যি আসবে তো? অবশ্যই। আপু সুস্থ হলে আপনাদের সন্তান আসবে। সায়ন অতসীর কোনো পাত্তা না দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ তলপেট দিকটায় শাড়ি সরিয়ে ওখানে মুখ ডুবালো গভীরভাবে। কয়েক মুহূর্ত পর মুখ তুলে অতসীর দিকে তাকিয়ে বলল, আমার সন্তান এখানেই থাকবে, ঠিক এখানে। কিন্তু অতসীর স্থির চাহেনি বিছানায় একপাশে রাখা পেয়ারা দুটো দিকে। কি হবে একটু স্বার্থপর হলে? আচ্ছা, আমি যদি আপুর সুস্থতা কামনা না করি, তবে কি খুব খারাপ হয়ে যাব? এমন কি হতে পারে না আপু আর কখনো সুস্থ হলো না? এটা কি খুব অন্যায় চাওয়া? এগুলো শহরের মতো নয়। বিয়েবাড়ি মানে চারপাশে যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব মানুষ সবাই এসে আড্ডা, খাওয়া দাওয়া, হাতে হাতে কাজ। বিশেষত নানি দাদিরা হাসি তামাশায় মাতিয়ে রেখেছে। সায়ন অতসীকে গ্রামে এসেছে মূলত বিয়ে উপলক্ষে। অতসী নিজের ঘরে বসে বাইরের দিকে তাকাচ্ছিল। সবাই কত আনন্দে আছে। আজকে মেয়েটার হলুদ, আবার বিয়ে। কিছুক্ষণ পর থেকে শুরু হবে অনুষ্ঠান। কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে, কিন্তু হলো না। কেউ একজন এসে জানিয়ে গেল বড়মা ডাকছে। ঘরের কাছে যেতে নাকে এলো আতরের মিষ্টি গন্ধ। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো অতসী। এসো, তুমি কি ক্লান্ত, বিরক্ত হলে? না, বিরক্ত হব কেন?
কাল সকালে চলে যাবে, তাই ভাবলাম এখন কথা বলবো তোমার সাথে, কিছুক্ষণ পর তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা, তোমার প্রিয় রঙ কি? কালো। প্রিয় কবি? রুদ্র মাহমুদ শাহিদুল্লাহ। প্রিয় মানুষ? যাকে তুমি অনুসরণ করো? সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সাল্লাল্লাহু সাল্লাম। তাহলে নিজে হেরে কেন যাচ্ছ? অথচ কোনো উত্তর দিল না। হয়তো কথার মানে বুঝেনি। বুঝনি? এসো, আমার চুলে তেল দিয়ে দাও। অতসী তেলের বাটি নিয়ে চুলে তেল দেওয়া শুরু করে। মহানবী চলার পথে যে বৃদ্ধ কাঁটা দিয়ে রাখত, বিপদের সময় মহানবী সেবা যত্নে সুস্থ হয়ে উঠেছিলেন। জানো? জানি। সর্বকালে সকল মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব কতটা সহ্য করেছেন আমরা সবাই জানি। আমরা মহানবীর উম্মত। আমরা কি হার মানতে পারি? অনেক সময় সহ্যের বাইরে চলে যায়। তাহলে শোনো, একটা গল্প বলি। গল্প না, আমার স্বামীর কথা। আমি সবেমাত্র 19 বছর বয়সী তরুণী। আমার স্বামী এলাকার জমিদার। চারিদিকে বেশ নামডাক। সবাই এক নামে চেনে, কারণ সুনাম খুব অল্প দিনে ছড়িয়ে পড়েছিল। একদিন ফেরার সময় কোনো এক জেলের ক্ষতি হয়, কারণ উনি বহর নিয়ে চলতো। নিরাপত্তার বিষয় ছিল কি না, তাই দোষ কার কি জানার প্রয়োজন বোধ করিনি। কিন্তু ক্ষতিগ্রস্ত আঘাতপ্রাপ্ত জেলেকে বাড়ি নিয়ে আসে, চিকিৎসার ব্যবস্থা করে। সুস্থ হলে আমার স্বামী জেলেকে বুকে জড়িয়ে মাপ চেয়েছিল। এই কথা রটনা রটে গেল। আমার স্বামী নাকি জমিদার হওয়ার যোগ্যতা রাখে না, অত্যাচারী, অহংকারী, জাতপাত মানে না, আরও কত কিছু। একদল লোক গুটি কয়েক ওনার নামে বদনাম ছড়িয়েছিল। তাতে সাথে যোগ দিয়েছিল এমন কিছু লোক যারা পাত পেতে আমার ঘরে ভাত খেয়ে যেত। আমার খাবার খেয়ে আমার স্বামীর নামে বদনাম, আবার চারিদিকে বদনাম ছড়িয়েছিল। আমার তখন রক্ত গরম। সব দেখে আমি রেগে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী কোনো প্রতিক্রিয়া করেনি। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি, যেন রাগ আরও বেশি হচ্ছিল। একদিন রাগ দেখাচ্ছিলাম, কিন্তু উনি বললেন, ইরানি, ওরা চাইতে আমি ওদের মুখ লাগি, কিন্তু করি এমন না। কহে যে না, বড় না, সহে যে বড়। শুধু শুধু তাদের কথা চিন্তা করে লাভ নেই। তাদের কাছে সময়ের মূল্য নেই, তাই তারা আমাকে নিয়ে ভাবছে, কথা বলছে। কিন্তু আমার তো এত সময় নেই গো। ওটুকু সময় যে আমি অন্য কাজে ব্যয়, ভালো কিছু করতে পারবো। তুমিও মনে রেখো না, দেখো, অন্যমনস্ক হয়ে আজ দুধের পেয়ালার চিনির বদলে লবণ দিয়েছ। লজ্জা পেয়েছিলাম, এবং পরের দিন আমার নিজের করাই সেটাই ছিল প্রথম ও শেষ ভুল। চুলে তেল দেওয়ার সাথে অতসী বসে আছে। বড় মা চুল বেঁধে ইশারা করলো অতসীকে কোলে মাথা রাখতে। অতসী চুপচাপ তাই করলো। অতসীর চুলে বিলি কাটতে কাটতে বড় মা আবার বলা শুরু করলো, আমি তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি। এতটা প্রতিবাদী, অথচ নিজের বাবাকে কোনোদিন কিছু বলো না কেন? বাবাকে কিছু বলা যায় বুঝি? বাবা তো বাবাই। সন্তান বাবা যদি মারে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু এর মানে তো না যে এই সন্তানকে বাবা আঘাত করবে। এটা শিক্ষা যা তুমি তোমার মায়ের থেকে পেয়েছো। জানো তো, হিন্দু ধর্মে অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। শকুনি মামার চক্রান্তে যখন ভাই ভাইদের মধ্যে যুদ্ধ হয়েছিল, পুরো বংশ নিঃশেষ হয়ে যায়। শুধু পাণ্ডবরা 5 ভাই বেঁচেছিল। শকুনি মামা, যার কথা সবসময় দুর্যোধন এবং তার 99 জন ভাইয়ের কথা মানত, সেই মামাই কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়ে গেছিল। তুমি সাহসী মেয়ে, এসব ঠুনকো বিষয়ে নিজেকে ছোট মনে করবে না। নিজের দায়িত্ব সবসময় পালন করবে। গুটি কয়েক মানুষের কথায় কান দিলে, নিজেকে আবদ্ধ করে রাখলে হয়তো আজকে দেশ স্বাধীন হতো না। কারণ শেখ মুজিবরকে কতটা হেনস্থা করেছিল আমরা স্বাধীনতার ইতিহাস সবাই জানি। তবুও তিনি দেশের কথা, দেশের মানুষের কথা ভেবে এগিয়েছিলেন বলে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। কথা শেষ করার আগে সায়ান প্রবেশ করে। গা দুলিয়ে এসে কোমরে হাত দিয়ে বলে, বড় মা, কি বলছো? যাকে বলছো সে কি জেগে আছে? ঘুমিয়ে গেছে, দেখো, মেয়েটার এত ঘুম। তাতে কি হয়েছে? হয়তো ক্লান্ত। উহ, ও ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। উচ্চস্বরে হেসে উঠল সায়ন। অতসী যখন ঘুম ভাঙল, সায়নকে দেখলো বড় মা খাইয়ে দিচ্ছে। আপন বলতে এই বড় মাই শুধু আছে। অতসীর বেশ ভালো লাগলো। বড় মা হাত দিয়ে ইশারা করে পাশে গিয়ে বসলো। বড় মার ভাতের লোকমা তুলে ধরলো। অতসী বিনা ভাগ্যে মুখ তুলে নিল। সায়ন বলল, এই ছি, ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে কেউ খাবার খায়? তুমি কি অপরিষ্কার অতসী, ইয়াক! অতসীর আগে কটমাট করে তাকালো সায়নের দিকে। সায়ন বড়মার দিকে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বড়মা, আগে তো শুনেছি এ বাড়িতে জিন আছে, এখন কি আছে? কিছু জিনিস তো বাবা থাকে, এরা বান্দা পড়ে যায়, বাড়ি ছেড়ে চাইলেও যায় না। অতসী ঢোক গিলে সায়নের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। খাওয়ার শেষে সায়ন অতসীকে জোর করে নদীর পাড়ে নিয়ে গেল। আমি সাঁতার জানি না মিস্টার মাহমুদ, প্লিজ, আমার ভয় লাগে। আমি তো আছি, পানির স্রোত দেখুন, ভেসে যাবে তো। চুপ, একদম চুপ। না, প্লিজ এসো, না হলে রাতে জিন আসলে আমাকে ডাকতে পারবে না। এবার অতসী চুপচাপ পানিতে নামে। সায়ন 2 হাত অতসীকে জাপটে ধরে আসে। অতসী এখনো চোখ বন্ধ করে, মনে হচ্ছে পায়ে এই বুঝে সাপে পেঁচিয়ে ধরবে। সায়ন ধীরে ধীরে আর একটু
পানির গভীরে যাচ্ছিল। হঠাৎ অতসী সায়নকে বলল, মিস্টার মাহমুদ, আমাকে একটু উঁচু করবেন? সায়ন কোমর ধরে উঁচু করায় অতসী 2 হাত রাখে সায়নের কাঁধে। হঠাৎ অতসীর কী হলো সে নিজেও জানে না, কিন্তু এক সুপ্ত ইচ্ছে যেন পূর্ণ পেতে চলছে। ভর সামলে হঠাৎ এক পাশালা বৃষ্টির মতো অবাধ্য চুমুতে ভরিয়ে দেয় সায়নের গাল, কপাল এবং 2 চোখের পত্রপল। তুমি কি ডুব দেবে? চোখ খুলে তাকাও না। এত কিসের লজ্জা? আমি তো। অথচ চুপচাপ 2 চোখ বন্ধ করে আছে, মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দিচ্ছে। সায়ন তো মুচকি হেসেই চলছে। বেশ লাগছে অতসীর এমন ব্যাপারে। আচ্ছা, চোখ খুলতে হবে না, বি প্রিপেয়ার্ড, আমি তোমাকে নিয়েই ডুব দিচ্ছি। সায়ন একটু গভীর পানিতে যেতে অতসী নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হলো। আর যাই হোক, নদীর পানিতে সে ডুব দিবে না, বিশেষ করে এই পানিতে মৌসুমে। ছোটবেলায় নানুর থেকে শুনেছে, নদীর যখন নতুন পানি আসে, পানির সাথে বিভিন্ন জীব জোয়ান আসে, চুল পেঁচানি আসে, চুল দিয়ে পেঁচানো, তারপর পানির গভীর পানিতে নিয়ে উপরে মেরে রেখে দেয়। তাই তো একা একা কোনোদিন পানিতে নামতে পারেনি। কিন্তু অতসীর এসব ভাবনার মাঝে সায়ন এক ডুব দিয়ে নিয়েছে অতসীকে নিয়ে। ওঠার পর অতসী নিজেকে জোর করে ছাড়িয়ে উঠে আসে। মিস্টার মাহমুদ, অ্যাটলিস্ট 3টা ডুব দিবে? দিলে কি হবে? গা ভর্তি গহনা আসবে না? আমি রূপবতী হব। তুমি কি ভয় পেয়েছো? কাঁপছো কেন? অথচ উত্তর দেয় না। বিড়বিড় করে বলতে থাকে, যে বাড়িতে তেনারের বাস, সে বাড়ির পানিতে তখন নামতে নেই। তেনারা নানা রূপ ধরে। তেনাদের সাথে মশকরা করা মোটেও উচিত হয় না। এটা আপনার কি বুঝবেন? যেদিন একটা ছ্যাঁকা খাবেন সেদিন বুঝবেন। বাড়ি ফিরে অতসী হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। সায়ান তখনও ফিরেনি। অতসী চাইছে সায়ান আসার আগে দ্রুত বড়মার ঘরের দিকে চলে যেতে। আজ কি কাণ্ডটাইনে বাঁধিয়েছে। নাও এটা পড়ো, এটা তো বেশি ভালো লাগবে। আচমকা সায়নের কথায় বেশ ঘাবড়ে গিয়েছে অতসী। অতসী চিন্তা পড়ে গিয়েছে, এটা কি মিস্টার মাহমুদ নাকি? ফাঁকা ঢোক গেল অতসী। চুপ করে চিমটি বসিয়ে দিল সায়ানাতে। কি করছো? না, শিওর হচ্ছিলাম। কি? কিছু না। অতসী কেন চিমটি খেচ্ছে বিষয়টা বুঝতে সায়ানের কয়েক সেকেন্ড লাগে না। বেশ শব্দ করে হেসে উঠল। হাসি থামিয়ে হাতে রাখা অফ হোয়াইট কালারের কাতান শাড়ি এগিয়ে দিয়ে বলল, এটা পরো, তোমাকে মানাবে। অতসী সায়নের দিকে তাকে বেখেয়ালিভাবে বলল, যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার চোখ কিনারার ভাঁজ কায়দা করে লুকাতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার। প্রেম হলো আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল, অসুন্দর থাক, সামনে দাঁড়াবে, তুমি ভালোবাসবে। কে বলছে প্রেম খুব সহজ, চাইলে হয়? এই তো পুরুষ দেখি চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। তসলিমা নাসরিন। আজ এত রোমান্টিক রোমান্টিক আবহাওয়া, কী ব্যাপার মিসেস মাহমুদ? মানে? প্রেমিক, প্রেম, কবিতা, তারপর নদীর পাড়। সায়নের কথায় শেষ করার পূর্বে অতসী শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজাসুজি বড়মার ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে যায়। দুজনে পড়ে গেছে। বেশ লেগেছে। অথসী উঠে পড়ে যাওয়ার ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিল। একটা মেয়ে, পরনে জিন্স, লেজির টি শার্ট, বেশ ফিটিং কাপড় পরেছে, পায়ে হিল জুতো। অতসী হাত বাড়িয়ে মেয়েটিকে উঠিয়ে বলল, আমি দুঃখিত আপু, আমার জন্য। ইটস ওকে লেডি, দোষ দুজনে ছিল। বাই দ্য ওয়ে, আমি সাহারা। তুমি কে? মিসেস অতসী মাহমুদ, ওয়াইফ অফ সায়ান মাহমুদ। পিছন থেকে উত্তর দেয় সায়ান, এগিয়ে এসে অতসীর ডান হাত ধরে। ওয়াও, কংগ্রাচুলেশন, বিয়ে করছো তাহলে? হ্যাঁ। কেমন আছো সায়রা বানু? এই, তোমাকে না বলেছি আমাকে এই নামে ডাকবে না? কত সুন্দর নাম। কেন যে পছন্দ করো না? আচ্ছা থাকো, পরে কথা হচ্ছে। বড়মা ডাকছে অতসীকে। অতসীকে নিয়ে সায়ান দ্রুত চলে যায়, কিন্তু অতসীর মনে হচ্ছিল একজোড়া চোখ তাকিয়ে আছে এদিকে। বিয়ের কনেকে সাজানোর দায়িত্ব অতসীর উপর এসে পড়েছে। সবার ধারণা অতসী খুব সুন্দরভাবে সাজাতে পারে, কিন্তু এটা ভুল। সে নিজেই তো ভালোভাবে কাজল দিতে পারে না। মেকআপের সাথে দূর দূরান্তের সম্পর্ক। অতসী বিয়ের কোণের হাতে মেহেন্দি পরে দিচ্ছিল, হঠাৎ সেখানে সাহারা এসে উপস্থিত। মেয়েটার ব্যবহার অতসীর কাছে ভালোই লেগেছে। ড্রেস সেন্স হয়তো ওয়েস্টার্ন, বা হতে পারে দেশের বাইরে। কথায় কথায় জানতে পারলো বড়মার নাতনি হয়। হ্যাঁ, দেশের বাইরে ছিল। তোমার যেন কী নাম? অতসী, রাইট? তোমাকে না শাড়িতে আন্টি আন্টি লাগে। উত্তরটা বিয়ের কোণে দিল। শাড়ি পরলে সবাইকে বড় বড় লাগে, এটা জানো না? আহ, এখন জিনিস পরার কী দরকার, যা পরলে বড় বড় লাগে। অতসী কিছু বলে না, চুপচাপ কাজে মন দিচ্ছিল। কিন্তু সাহারার কথায় পারল না। আমি বুঝলাম সায়ানের টেস্ট এত বাজে হলো কবে থেকে। তোমাকে পছন্দ করলো কোন হিসাবে? তোমার তো কোনো ক্লাস নেই, না আছে অন্য কিছু। কিভাবে এসব পড়ো? মনে হয় গরুকে ঘাস পাতা খেতে দিয়েছ। ঘাস পাতা সহ গরু বসে বসে খাচ্ছে।
নো ম্যানার্স, নো ড্রেসিং সেন্স, নাথিং, ব্লাডি থার্ড ক্লাস পিপল। অথচ খুব শান্ত গলায় উত্তর দিল, জি আপু, আমার কোনো ক্লাস নেই, তবে আমার এতটুকু বুদ্ধি আছে কোথায় কী পরে যেতে হয় অথবা কি বলতে হয়। শালীনতা বজায় রেখে সম্মান দিয়ে কথা বলতে হয়। যদিও থার্ড ক্লাস হতে হয়, তবে আমার কোনো আপত্তি নেই। অতসী আর কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসে। এদিকে সায়ান অতসীকে খুঁজতে গিয়ে বিয়ের কনের থেকে শোনে। এটা বুঝতে বাকি নেই সায়ানকে পছন্দ করে, অতসীকে মেনে নিতে পারছে না। তাই তো কিভাবে অপদস্থ অতসীকে করা যায় সে উপায় খুঁজতে ব্যস্ত। কয়েকজন মেয়ের সাথে বসেছিল সাহারা। প্ল্যান সিম্পল, অতসীকে অপমান করা। সায়ন ওদেরকে একটু এগিয়ে যাওয়ার সময় এটুকু শুনতে পায়, বারবার, ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমায় পরিবে পরাণ। কাছে গিয়ে সায়ন বেশ চিৎকার করে বলতে শুরু, হ্যালো মিস অ্যাটেনশন শিকার, তুমি অতসীকে কি বলছো? ঘাস পাতা খাও গরু? যদি তা হয় তাহলে ও দেশি, তোমার মতো অস্ট্রেলিয়ান গাই না, যার না আছে কোনো গুণ, না আছে অন্য কিছু। জানো এদেশে অস্ট্রেলিয়া গরুর কদর নেই। সায়ন কী বলছে এসব? আর ইউ ড্রাঙ্ক? নেশা করছো নাকি? নেশা আমি কেন করবো? নেশা করা তো তোমার কাজ, তুমি মনে হয় প্রতিদিন নেশা করো, তাই তো তোমার মুখে সবসময় ডিউ ড্রিঙ্ক এসব শোনা যায়। ইউ, তুমি কি আমাকে অপমান করছো? আমি কেন নেশা করব? যে ব্যক্তি যেমন অন্যকে তেমন ভাবে। তুমি নেশা সম্পর্কে জানো বলে, নেশা করো বলে অন্যকে সব সময় বলো। তোমার বউকে আমি কি বলেছি জেনেই তুমি আমাকে বলতে পারো না? ওই মেয়েটা আমাকে যে বলেছে আমার শালীনতা নেই, সে বেলায় কান্না করতে করতে কথাগুলো বলছো। ভুল কি কিছু বলেছে? এটা গ্রাম, এখানে এভাবে কেউ চলে না। সামান্য পয়েন্ট বোঝো না? এবার কিন্তু তুমি আমাকে ইনসাল্ট করছো। ও রিয়েলি নিজেকে আর কীভাবে ভিকটিম প্রমাণ করবে? একদিকে না হয় একদিকে নিজেকে আমি ভিকটিম প্রমাণ করে ছাড়বো, এই মনোভাব চলো, তাই না? মানব সমাজে বাস করি আমরা। কিছু মানুষ তোমাকে খোশমত করলেও সত্যটা অনেকেই জানে না, কিন্তু কেউ বলে না কারণ জানে না। সবাই তোমার মতো অ্যাটেনশনের শিকার না, তাই তোমার চালচলন বা পোশাক নিয়ে কিছু বলে না। বললে তুমি তাদের অপমান করো, কিন্তু এটাই বাস্তবতা। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি তোমার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করো, ওরা বলবে তোমাকে তোমার বউ কেমন মেয়ে। কুকুরের কাজ দল বেঁধে চলা, সিংহ একাই চলে, এটা মনে রাখবে। তোমরা কুকুরের পাল, তোমরা তোমাদের মতো ঘেউ ঘেউ করো, আমি জানি। আর কি বলেছিলে? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও দান, এবার ঘুঘু তোমায় বাঁধিবে পরাণ। বাহ, আমার প্রাণ বাঁধিবে? এতই সহজ? আমি কি করতে পারি আশা রাখছি উত্তর পেয়ে গেছো। আমার সাথে লাগতে এসো না। খুব শান্ত স্বভাবের মানুষ রেগে গেলে কী কী হয় এর ধারণা নেই। নেক্সট টাইম অতসী থেকে দূরে থাকবে। 10 ঘর পরে কোনো কাহিনী হলেও সেই কাহিনীর মধ্যে টেনে নিজেকে এভাবে অ্যাটেনশন দিতে দিও না। তোমাকে আমার আগের থেকে ভালো লাগে না। আমি এতটা বোকা না যে আজকে তোমাকে কোনো প্ল্যানে আমি ফেঁসে যাব। ছোট বয়সে যখন তোমার চক্রান্ত থেকে বেঁচেছিলাম, এটা কি আবার কি? নারী বড় সম্পদ, নারীর সম্মান এভাবে ঠুনকো করে দিও না, যাতে কেউ সম্মান না করে। ভালো থেকো। সায়ান অপেক্ষা করে না, এই মেয়ে হাড়ে হাড়ে চিনি। যখন সায়ানের বয়স 18 আর সাহারা 14 কি 15, সায়ানকে সাহারা নিজের মনের কথা জানায়, কিন্তু সায়ান না করে দেয়। একদিন রাতে সায়ান ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে ওর বিছানায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে সাহারা। সে রাতে বুদ্ধি করে মায়ের ঘরে চলে যায় সায়ান, তাই সফল হতে পারেন সাহারা। এই বাড়িতেই ঘটিয়েছিল এত জঘন্য কাজ সাহারা। রুমে বসে ধপ করে অতসীর পাশে শুয়ে পড়ে সায়ান। রাগে গা জ্বলে যাচ্ছে, কিন্তু অতসীর সেদিকে খেয়াল নেই, দৃষ্টি বাইরে। উঠে টেবিলের উপর থেকে পেয়ারা দুটো এনে অতসীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিসেস মামুদ, পেয়ারা খেলে কেউ প্রেগনেন্ট হয়ে যায় না, তুমি খেতে পারো, এত চিন্তার মতো কিছু নেই। অতসী উঠে বসে পেয়ারা হাতে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, অনামিকা আপু সুস্থ হয়ে গেলে আপনি আমাকে এভাবে কেয়ার করবেন নাকি চলে যেতে বলবেন? প্রশ্ন সায়ান কিছু মুহূর্তে নীরব দৃষ্টিতে তাকিয়েছিল অতসীর দিকে। মুচকি এসে অতসীর পাশে বসে দু হাতের মধ্যে আবদ্ধ করে নেয় অতসীর বাম হাত। জিজ্ঞাসা করে, আজকে হঠাৎ এমন প্রশ্ন? সাহারাকে বলা প্রতিটি কথা আমি শুনেছি। আপনি নিজেই যেখানে আমাকে সম্মান করেন না, সেখানে অন্য কেউ কী বলল এই নিয়ে অবশ্য আপনার চিন্তার বিষয় না, কথা না। মানে আপনি তো আমাকে আপুর জন্য বিয়ে করছেন, তার দেখাশোনা করার জন্য। মনে পড়ে আপুর পাশে ঘুমিয়েছিলাম বলে আপনি কত কথা শুনিয়েছিলেন? হ্যাঁ, সব মনে আছে। আপনি তো আপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তবে এখন একসাথে কি দুজন মানুষকে ভালোবাসা যায়? অনামিকার প্রতি আমার ফিলিংস কখনোই ভালোবাসা ছিল না, আমি জানি না। তবে এটা সত্য, আমি তোমাকে ভালোবাসি, শুরুর থেকে ভালোবাসি। মানে কিছু না। আচ্ছা, তুমি তো দিহানকে ভালোবাসতে, ইচ্ছে করে না ওর কাছে যেতে? দিহানের ভালোবাসা থেকে আমি রাইমাকে বেশি ভালোবাসি। আমার প্রতি অনেক রাগ তোমার, তাই না?
রাগ, হিংসে, জেদ মানুষকে পশু বানিয়ে দেয়। আমি মানুষ, এসব আমার না থাকাই শ্রেয়। সায়ন বুঝতে পারে সে তাকে উদ্দেশ্য করে এসব বলল, কারণ সায়নের ব্যবহারে সত্যি পশুর থেকে জঘন্য ছিল। হয়তো তোমার আর আমার অতীত এজন্য দায়ী। আমার আপনার কোনো অতীত নেই মিস্টার মাহমুদ, যে অতীতের জন্য আপনি এভাবে আমার থেকে সব কেড়ে নিয়েছিলেন। সব ক্ষতিপূরণ কি আমার ভালোবাসা দিয়ে পূর্ণ হবে না? ভালোবাসা সে তো আমার একার ভাগ নয়। আপু সুস্থ হলে আমায় চলে যেতে হবে। কে বলেছে? এটাই বাস্তব। কথা দিচ্ছি সবসময় তোমার বিপদে ঢাল হয়ে দাঁড়াবো। আর আপু মেনে নিবে আমায়? হয়তো, হয়তো না। তবুও আমি তোমাকে ছাড়তে পারবো না। অনামিকা যদি ডিভোর্স চায় আমি দিয়ে দিব। কেননা শুধুমাত্র আমাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়েছিল। মোট কথা কাবিন হলেও বিয়ে বাতিল করা যায়। বোন হয়ে বোনের সংসার ভাঙবো, স্বামী সংসার দিয়ে দিব? আমার কিছু হবে না। সময় হলে আপনারাই কেড়ে নেবেন। কথা শেষে অর্থসী জানলার পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর বরযাত্রী আসবে। শেষ প্রস্তুতি নিচ্ছে সবাই। চারিদিকে মরিচবাতির আলোয় ঝলকানি। মেয়েটার হাজারো স্বপ্ন গায়ে হলুদের গন্ধ নিয়ে অপেক্ষা করছে। অথচ স্বপ্ন দেখতো একদিন দিহান এভাবে এসে নিয়ে যাবে। কিন্তু যেদিন দিহানের জীবনে রাইমা চলে এসেছে সেদিন থেকে দিহানকে মনে করতে চায় না। অনেক হলো, অনেক মনে পড়ে না। হয়তো মিস্টার মাহমুদ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে মন মস্তিষ্কে। একটা মানুষ সবসময় তোমার আশেপাশে থাকলে মানুষটার প্রতি তোমার আবেগ, অনুভূতি, মায়া জন্মাবে। এটা হিউম্যান সাইকোলজি। তাই বলে কায়া দেখলে মায়া বাড়ে। সারাদিন বাইরে কাটিয়ে সবেমাত্র দিহান বাসায় ফিরেছে। বিছানায় গা এলিয়ে দিতে রাইমা চিৎকার করে উঠল, এসব কি? চিল্লাচ্ছ কেন? কী হয়েছে? ঘামে ভেজা শরীর নিয়ে পায়ে জুতা পরে কেউ বিছানায় ঘোরায়? আমি ঘুমাই। তোমার সমস্যা? হ্যাঁ, কারণ পরিষ্কার তো আমাকে করতে হয়। তো করো না। মেয়ের কি ঘুম পাড়তে রেখেছি? প্যান বাদ দিয়ে উঠুন, ফ্রেশ হয়ে আসুন। তোয়ালা পরে বের হবেন না। দিহান এই পর্যায়ে উঠে বসে ভুরু কুচকে তাকে জিজ্ঞাসা করে, মানে? আপনি তোয়ালা পরে বের হবেন না তাই বলছি। কেন? কন্ট্রোল হয় না বুঝি? হ্যাঁ, তাই এখন জলদি যান, তাই তো? দিহান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রাইমা হালকা জলপাই রঙের শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া। হালকা সাজগোজ দিহানকে দেখে দিহানের দিকে পাঞ্জাবি বাড়িয়ে দিল রাইমা। কোথায় যাচ্ছে তুমি? আমি না, আমরা। নিন পরে নিন। কোথায় যাব? বেড়াতে। আমার মোটেও এনার্জি নেই ড্রাইভ করার মতো। আপনি কি রিক্সা চালক? আপনি কেন চালাবেন? আপনি আমি রিক্সায় উঠি না। কেমন খোলামেলা মনে হয় ঠাস করে পড়ে যাব। গেলে যাবেন, আর আমি তো আছি। এই যে শাড়ির আঁচল বেঁধে রাখবো, আপনাকে পড়তে দিব না। রাইমার কথায় না পেরে দিহান বেরিয়ে আসে। আজ পুরো শহর ঘুরবে রিক্সায়। মুক্ত বাতাসে কিছুক্ষণ বিচরণ করলে ক্ষতি কী? পরে শেখানো বুলি তো বেশ বলছো। কেমন আছে তোমার বান্ধবী? দিহানের এমন প্রশ্নে হয়তো রাইমার চমকানো উচিত ছিল, কিন্তু খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, ভালো। ওর তো ফোন নেই, যোগাযোগ হলো কীভাবে? আপনার বন্ধুর নাম্বার দিয়ে। কেমন আছে আমার লেডি? সায়ন কি এখনও মারে? খুব নির্লিপ্ত ভাষায় জিজ্ঞাসা করলো দিয়ান। ভালো আছে না, এখন স্বাভাবিক সব। কিছু বলেছে? অনামিকা আপু সুস্থ হলে কি করবে? একবার ভেবে দেখছে? কেন পড়ে আছে? আর যাই পারুক, আপনার কাছে ফিরবে না। হয়তো গলায় কলসি বেঁধে নদীতে লাফ দিবে, তবুও ফিরবে না। কারণ আমার সংসার সে নষ্ট করবে না। আমি আপনার লেডির জায়গা আপনার জীবনে রাইমার জায়গায় চাইছি। একটু সাহায্য করুন, কারণ আমার হাসি কান্নার মাঝে আপনার লেডি নিজের অনুভূতি খুঁজে বেড়ায়। আমাকে কিছু সময় দাও, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ। অবশ্য তোমাকে অধিকার দেব, কিন্তু প্লিজ আশা করি বুঝবে। রাইমা কথা না বাড়িয়ে নিজ থেকে দিহানের হাত খুব শক্ত করে ধরে কাঁধে মাথায় এলিয়ে দিল। হোক না দেরি, তবু মানুষটাকে ছাড়া যে এখন চলছে না। অধিকার মাঝে মাঝে আদায় করে নিতে হয়। কে আগে এগিয়ে আসবে এই ভেবে কুয়াশার আড়ালে সূর্যকে প্রত্যাখ্যান করা যায় না। বাড়ি ফিরে সব কাজ শেষে সবেমাত্র অতসী বিছানায় গা এলিয়েছে। সায়ন ব্যস্ত অতসীর হাত নিয়ে আঁকিবুকি করতে। আচ্ছা, মেয়েদের হাত এত নরম হয় কেন? মমতাময়ী হাত। কে বলেছে মমতাময়ী হাত? এগুলো রাক্ষসীর হাত। এত বড় বড় নখ। মনে হয় কথাগুলো বলতে মুচকে হাসল সায়ন। ইতিমধ্যে অতসী তখন গভীর ঘুমে। বেডে সুইচ লাইট অফ করে দিল। তেনাদের ভয়ে তো অতসী আগেই থেকে কাছাকাছি। খুব দ্রুত ঘুমের সাগরে ডুব দিল সায়ন। রাত বেশ। বারবার কল আসছে সায়নের পরে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে ইফাত কল দিছে। ইফু বল, তুই কি এখানে আসতে পারবি? কেন? অনামিকার অবস্থা ভালো না। রেসপন্স খুব কম। মনে হচ্ছে অ্যাটাক হয়েছে। আমি ওকে হসপিটালাইজ করেছি। যে কোনো কিছু হতে পারে। পারলে জলদি। জমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। সায়নের বুকে চুপটি মেরে ঘুমিয়ে আছে অতসী। কিন্তু সায়ন তখন ইফাতের সাথে কথা বলতে ব্যস্ত। এত রাতে অতসীকে নিয়ে ফিরে যাওয়া মোটেই সম্ভব নয়। এছাড়া এলাকায় পানি দিন দিন বাড়ছে। যেতে হলে নদীর ধারে রাস্তা দিয়ে যেতে হবে।
আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়। সায়ান একা থাকলে হয়তো বেরিয়ে যেত, কিন্তু অতসীর জন্য মোটেও রিস্ক নিতে যাচ্ছে না। এদিকে অনামিকের অবস্থা জন্য খারাপ লাগছে। মেয়েটা খুব ছোট বয়সে সব হারিয়েছে, কিন্তু অনামিকা অতসী দুজনের কথা একত্রে মনে হলে একটা ধোঁয়াশার সৃষ্টি করে। দুটো মেয়েকে খুব কাছের থেকে দেখেছে, কিন্তু অনামিকার বর্ণনা অতসী আজ অব্দি সায়ান খুঁজে পায়নি। সময়মাত্র চোখ লেগেছিল সায়ানের ৭-৫ ভেবে পুরো রাত ঘুমাতে পারেনি। নিজেকে বড্ড স্বার্থপর মনে হচ্ছে। এক জঘন্য খেলায় মেতে উঠেছে। অতসীর প্রতি রাগ, জেদ, অনামিকাকে বিয়ে, অ্যাক্সিডেন্টে পুরো বিষয়, অতসীর দোষ ধরা, দিহানের থেকে অতসীকে আলাদা করা, তারপর অতসীকে বিয়ে, সবটা জঘন্য খেলা ছিল। এর মধ্যে একটা সত্যি ছিল। সত্যিটা হলো অতসীকে সায়ান ভালোবাসে। যতটা ভালোবাসা যায় তার থেকে বেশি ভালোবাসে। অতসীর হাত সায়ানের বুক থেকে সরাতে সায়ান খুব শক্ত করে হাত ধরে ফেলল। অতসীর চোখ তুলে তাকিয়ে এক পলক তাকালো। সায়ান কিছু না বলে খুব গভীরভাবে অতসীর কপালে চুমু দিল। দুহাত শক্ত করে জড়িয়ে রেখেছে। এই বুঝি হারিয়ে যাচ্ছে। অতসী নিজেকে ছাড়িয়ে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। সায়ান আজকে কোনো ফাজলামি করছে না। এটা অতসীর জন্য চিন্তার কারণ। কারণ একজন মানুষ যখন অনবরত কাউকে জ্বালাতন করে, আবার হুট করে জ্বালাতন বন্ধ করে দেয়, ঠিক তখন তুমি মানুষটা জ্বালানো প্রচণ্ড রকমভাবে অনুভব করো। কেন চুপচাপ হয়ে আছে? কারণ জানতে চাইবো, কিন্তু পারবো না। অস্বস্তি পার হবে। ঠিক এমন সময় অতসী খুব দ্রুত সায়ান অতসীকে তৈরি হতে বলে বেরিয়ে যায়। ফিরে আসার সময় বড়মা অতসীর হাতে একজোড়া বালা পরিয়ে দিয়ে বলেন, এটা আমার ছিল। এর বয়স ২০০-র বেশি। আমি উপহার পেয়েছিলাম। সাথে একটি কথা, সম্পর্কের মান অভিমান স্বাভাবিক। যদি কখনো খুব অভিমান হয়, তখন কিছুটা দূরে সরে গিয়ে নিজেকে সময় দিও, সম্পর্ককে সময় দিও, কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা ভেবো না। সকাল থেকে রাইমা বেশ কয়েকবার বমি করছে। কপালে ভাঁজ ফেলে ভুরু কুঁচকে তাকিয়েছে দিহান। প্রথমে যা যা মনে হচ্ছে, যদি এমনটা হয়, সম্পর্ক এখনও এতটা মজবুত হয়নি। এই এক রাতের ভুলের জন্য সারা জীবন এই মেয়েটাকে কষ্ট দিবে ভাবতেই গলা শুকিয়ে আসছে দিহানের। কথা না বাড়িয়ে রাইমাকে নিয়ে ছুটল হসপিটালে। রাতে অনামিকাকে অ্যাডমিট করা হলো অতসীর মা সাথে। অতসীর বাবা ৪০ দিনের জন্য কোনো এক মসজিদে জামাতে গিয়েছে। ওনাকে জানানোর সুযোগ হয়নি। সায়ান অতসীর হসপিটালের সামনে। অতসীর চোখে মুখে এখন চিন্তা ফুটে উঠছে। সকাল থেকে মন কু ডাকছিল, কিন্তু অতসীর মনে হচ্ছিল সায়ান চুপচাপ, তাই এমন লাগছে। লিফটে উঠে পরিচিত ৬ তলার জন্য বাটন প্রেস করতে সায়ান। অতসী খুব শক্ত করে ওর হাত ধরে আছে। সায়ান বেরিয়ে যাওয়ার আগে শুধু এটাই বলল, অতসী, যাই হোক না কেন, কখনো এই হাত ছাড়ার চেষ্টা করো না। অনামিকের কাছে যাওয়ার অনুমতি নেই, তবু দূর থেকে যতটা দেখা যায় অনামিকাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ইফাতের সাথে কথা বলে জানতে পারে অনামিকার ব্রেনে অনেকটা ক্ষতি হয়েছে। ইদানিং ইমপ্রুভ করেছিল, কিন্তু কাল একটা মাইনর অ্যাটাক করেছে। এটা খুব খারাপভাবে ব্রেনে ইফেক্ট করছে। শ্বাস চলছে, কিন্তু নিজ থেকে নেওয়ার ক্ষমতা অনামিকার নেই। অথচ এতক্ষণে আইসিইউর বাইরে দাঁড়িয়েছিল। অনামিকাকে শুধু দেখছে। ইফাত শুধু সায়ানকে যাওয়ার পারমিশন দিচ্ছে। অতসী অনামিকাকে এই অবস্থায় দেখে কান্না করবে হয়তো, ভয় পাবে, তাই অতসীকে যেতে দিচ্ছে না। হঠাৎ অতসী চিৎকার করে কান্না করতে লাগলো। ইফাত কান্নারত অতসীকে কেবিনে বসিয়ে পানি দিল। অতসী, শান্ত হও, তুমি না অনেকটা লক্ষ্মী একটা মেয়ে। আপু, কান্না করিস না। অতসী টেবিলে মাথা রেখে কান্না করে যাচ্ছে। আরও দুটো মানুষ ছিল। অতসীর জন্য এই দুটো মানুষ যে কাঁদতে পারে। মাথায় কারো হাত স্পর্শ পাওয়ায় চোখ তুলে তাকায়। রাইমাকে দেখতে পেয়ে জড়িয়ে কাঁদতে থাকে। কান্নার বেগ বেড়েই চলছে। অতসীর হঠাৎ কান্নায় রাইমা নিজেও কাঁদে। জানিস তো রাই, আমি না খুব স্বার্থপর রে। কাল আমি কি চিন্তা করেছি জানিস? আমি চিন্তা করছি, আপু যদি আর ঠিক না হয়। আজকে দেখ, বাবা সত্যি বলে আমি খুব খারাপ রে, আমার জন্য এত কিছু হয়েছে। অতসীর কান্না হিচকি উঠে যায়। ইফাত রাইমাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। একসময় দিহান এসে রাইমাকে থেকে অতসীকে ছাড়িয়ে নিয়ে অতসীর দুই হাত ধরে হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে আছে। শক্ত করে দুহাত ধরে বলতে থাকে, মাই লেডি, কান্না করো না প্লিজ, সহ্য হচ্ছে না। তোমার চাওয়া তো কিছুই হয়নি, প্লিজ শান্ত হও। অতসীর আলোর বেগে হাত ছাড়িয়ে নেয়। এত জোরে টান দেওয়াতে বড় মায়ের দেওয়া হাতের বালা লেগে যায়। অতসীর হাত খানিকটা খেটেছে। সেদিকে খেয়াল না করে বলতে থাকে, কষ্ট সহ্য এসব কোথায় ছিলে? দিহান যখন রাইমাকে বিয়ে করলেন, তখন আমার কথা মনে হয়নি? না, আমি তো খারাপ মেয়ে, লোভী মেয়ে। আমার জন্য আপনার কষ্ট হওয়ার কোনো মানে হয় না। যদি সত্যি ভালোবাসতেন তাহলে আমার জন্য অপেক্ষা করতেন, জানতে চাইতেন কি হয়েছে। না, আপনি করেননি। আপনি আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে এনেছেন। যখন সবটা জানলেন, তখন বললেন আমাকে নিয়ে চলে যাবেন, রাইমাকে ছেড়ে দেবেন। কি মনে করেন আপনারা আমাকে? আর এই যে আমার দোস্ত, আমার কলিজার টুকরো, সে কি বলল স্বামী ত্যাগ করবে আমার জন্য? হায়, আমি কত অভাগী। সবাই শুধু দান করতে চায়। বাইরে এসে অতসীর চিৎকার শুনে সায়ান দ্রুত কেবিনে প্রবেশ করে। অতসীকে পাগলের মতো প্রলাপ করতে দেখে খুব শক্ত করে জড়িয়ে ধরে।
দিয়ান চুপচাপ তাকিয়ে আছে ওদের দিকে। সবাই হয়তো ভেবেছিল অতসী শান্ত হবে, কিন্তু অতসী আরও রেগে যায়। শায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। না জানি এত শক্তি কোথায় পাচ্ছে সে। আপনি আমাকে স্পর্শ করবেন না মিস্টার মাহমুদ, আর আপনার জন্য আজ এই অবস্থা। আপনি কেন এসেছেন আমার জীবনে? আমি তো ভালোই ছিলাম, যেমন ছিলাম। রাতে অন্তত শান্তির শ্বাস নিতে পারতাম। যখন আপনি এলেন সব বদলে দিলেন। আমার সব শেষ। সব? কি মনে করছেন আমার কোনো আত্মসম্মান বোধ নেই? কিছু বলি না, চুপচাপ থাকি, তাই আমার কোনো অনুভূতি নেই? যখন যার ইচ্ছা যেমন ইচ্ছে ব্যবহার করবে? কেন আমাকে মানুষ বলে মনে হয় না? আমি আপনাকে কোনো দিন মাফ করব না, কোনো দিন না। আপনাদের কাউকে কোনো দিন মাফ করব না। কিছু ছোট, জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের দিন কাল দীর্ঘ। হুমায়ুন আহমেদের কথাটা হয়তো সত্যি। অতসীর জন্য সুখের সময়কালগুলো খুব ছোট্ট, সবেমাত্র সুখের গণ্ডিতে পা রেখেছিল। সুদ হয়তো ধরাছোঁড়ার বাইরে। পাগলের প্রলাপ করে অতসী একসময় নিস্তেজ হয়ে পড়েছে। সায়ান, দিহান কেউ তুলেনি। ইফাত দুহাতে আঁকড়ে তুলে কাউচে শুয়ে দিয়ে। ব্লাড প্রেশার একদম লো। এত কম ব্লাড প্রেশার জন্য মানুষের বেশ খানিক ক্ষতি, এমনকি অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। রাইমা ঠাই বসে আছে অতসীর পাশে। অতসীর মাথা কোলে নিয়ে বসে আছে অতসীর মা। বাবা, তুমি তো ডক্টর, এমন কিছু দাও না আমার মেয়েকে যেন মরে যায়। ওর মতো মেয়ে বেঁচে থেকে কি করবে? আজ সত্যি মনে হচ্ছে ওর বাবা ঠিকই বলে। ও আসলেই ফুকা। না হলে অভাগীর কপাল যেদিকে যায় পুড়তে পুড়তে কেন যায়? আমরা তোমরা কেন ওকে মেরে ফেলো? আমি তো মা, সহ্য করতে পারি না। আমি নামাজে বসবো বাবা। আল্লাহর কাছে এই প্রথম আমি আমার মেয়ের মৃত্যু চাইব, তোমাদের সুখের জন্য। শুনেছি বাবা মার এর দরবারে সন্তানের জন্য যা চায় মুখ ফুটে আল্লাহ তালা ফেরেস্তা নাকি সাথে সাথে তা আমিন বলে। এতদিন ওর বাবা চাইতো, আজ মা হয়ে আমি চাইছি ওকে মেরে ফেলো। বেঁচে থাকলে শুধু অবহেলায় পড়ে থাকবে। কথাগুলি শেষ করে অতসীর মা দ্রুত উঠে চলে যায়। অতসীর মাথা ওর মায়ের কোলে ছিল। উঠে যাওয়াতে অতসী কাউচ থেকে কিছুটা নিচে পড়ে যাচ্ছিল। রাইমার আগে দিহান হাত পাতে। দিহানের হাতে অতসীর মাথা এলিয়ে আছে, চুলগুলো পুরো মুখে ছড়িয়ে আছে। এক হাতে অতসীর চুলগুলো সরিয়ে দিচ্ছে দিয়ান। অতসীর চেহারার পরিবর্তন বেশ স্পষ্ট। চোখ মুখ বেশ শুকনো, চোখের কার্নিশে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ার অপেক্ষা। কী এমন হতো কিছুদিন অপেক্ষা করলে? অতসীর কান্না মুখ কখনো দিহানের পছন্দ ছিল না। সেবার যখন অনামিকা সায়ানের বিয়ের জন্য গ্রামে গিয়েছিল, তখন অতসীর বাবা ওকে বাড়ি ভর্তি মানুষের সামনে বকেছিল। বাড়ি থেকে চলে যেতে বলেছিল। তখন অতসী চুপচাপ দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়েছিল পুকুরের পানির দিকে। বিকেলে যখন অনামিকার গায়ে হলুদ শুরু হলো, অতসীর বাবা সবার সামনে অতসীকে ডাকছিল। রীতিনীতি শেষ না হওয়া পর্যন্ত অতসী যেন বাড়িতে না আসে। টকটকে লাল পাড়ের হলুদ শাড়ি পরে অতসী হয়তো এসেছিল সবার মতো হলুদে থাকতে, কিন্তু ওই যে ওর বাবা তো মানে অতসী ফুকা, শুভ কাজে থাকতে নেই। অতসী যে বিকেলে পুরো গ্রামে বাড়ির দিঘির পাশে বসেছিল। অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যায়। মেয়েটা তো আবার তেনাদের ভয়ে ভয়ে গুটিসুটি মেরে বসে থাকা অতসীকে প্রথমবার দেখে প্রেমে পড়েছিল দিহান। শুনেছি করুণা থেকে ভালোবাসা জন্মায়। হয়তো অতসীর প্রতি দিহানের করুণা ছিল। এখন কি করবে? অতসী একবার দিহানের দিকে তাকিয়ে আবার পানির দিকে তাকায়। দিহান অতসীর পাশে বসে ওর দৃষ্টি অনুসরণ করলো। বাহ, মানতে হবে, আপনি তো খুব সাহসী মেয়ে। না হলে এই ভর সন্ধ্যাবেলা কেউ এভাবে ডিগির পাশে বসে থাকে? চলেন বন্ধুর শালি। অতসী তবুও চুপ। বাড়ি গেলে কথা শুনতে হবে। আর কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হলে মা ডাকতে আসবে। কী হলো, চলুন। আপনার বোনের গায়ে হলো তারা আপনি আমাকে বাড়ির কোনো শুভ কাজে থাকতে নিষেধ করছেন কেন? আমার জন্মের সময় আমার ফুফু মারা যায়। তাছাড়া আমি কোনো কাজে থাকলে সে কাজ ঠিকঠাক হয় না। কী সব কুসংস্কার! আচ্ছা, তবে অন্য কোথাও গিয়ে বসুন, যদি ভূতে নিয়ে যায়। অতসী আপনার শব্দ করে কান্না করে দিল। দুহাতে শাড়ির আঁচল শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমার যাওয়ার কোনো জায়গা নেই। থাকলে আপনি অনেক আগেই চলে যেতাম, বিশ্বাস করুন। আমি সত্যি থাকতাম না। আমার তেনাদের বড্ড ভয়। যদি আমাকে মেরে পানিতে ফেলে রেখে যায়, আমার লাশ কেউ পাবে না। আর এখন বাড়ি ফিরে গেলে আপুর অনুষ্ঠানে কিছু হলে আবার প্রমাণ হবে আমি কুফা। দিয়ার প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। অতসীর পাশে বসে চুপচাপ দেখছিল। প্রায় ঘণ্টাখানেক পর অতসীর ডাক ফিরল বাড়ি ফিরে যেতে। অতসী উঠে দাঁড়াতে দিয়ানের পায়ের নিচে থাকা শাড়ির আঁচলে এক কোণায় টান পড়ল। হুড়মুড়িয়ে ডিঘির পানিতে পড়ে যাচ্ছিল। দিয়ান এক হাত অতসীকে টেনে ধরে। অভয় দিয়ে দিয়ান বলেছিল, ভয় পাবেন না মাই লেডি, আমি তো আছি। বিশ্বাস করে দেখুন, আমি আপনার হাত ছাড়ব না। কারো ধাক্কায় দিয়ান অতীত থেকে বাস্তবে ফিরে আসে। ধাক্কা আর কেউ না, সায়ান দিয়েছে। দিয়ানকে সরিয়ে সায়ান অতসীকে কোলে তুলে নেয়। পা বাড়ায় দরজার দিকে। দিয়ান বাধা দিয়ে জিজ্ঞেস করে, সায়ান এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছি? বাসায়, ওর ট্রিটমেন্টের প্রয়োজন। ও এতটা অসুস্থ না যে হসপিটালাইজ করতে হবে। লিভ হার সায়ান, লিভ মাই লেডি। নো।
শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড ডোন্ট ইউ ডেয়ার টু টাচ হার। দিহান এই পর্যায়ে বেশ রেগে যায়, বলতে থাকে, কয় বউ লাগে তোর? হ্যাঁ, আজকে তোর ওয়াইফ যেদিন মেরেছিস সেদিন অত্যাচারের সময় মনে ছিল না, আজকে হঠাৎ তোর ওয়াইফ হয়ে গেল। আজ যদি বলি তোর জন্য লেডির এই অবস্থা, তুই কেন সব শেষ করে দিলি? আমার সাথে কি ভালো ছিল? না ছিল না? ছিল তো। আমরা বিয়ে করে নিতাম, ওকে নেওয়ার ব্যবস্থা করে ফেলছিলাম, কিন্তু ফিরে আসার আগেই তুই সব শেষ করে দিয়েছিস। দিয়ানের দিকে তাকে সায়ান খুব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, আমার বুকে অতসীকে দেখে তোর যেমন কষ্ট হয়, ঠিক তোর পাশে অতসীকে দেখে আমার কষ্ট হয়। অতসীকে তুই যখন লেডি বলে ডাকতি, তখন মনে হতো আমি তোর ঠোঁট কেটে ফেলি। তোর শার্টে যখন অতসীর চোখের কাজল লেগে থাকতো, আমার কি ইচ্ছে হতো জানিস? তোর হৃৎপিণ্ড বরাবর ছুরি দিয়ে আঘাত করি। তোর জন্য অতসীর হাসি অপেক্ষা আমাকে হিংস্র করে তুলতো। কারণ অতসী শুধু আমার, এই যে ওর দুহাত, আমি দুহাত শুধু আমাকে জড়িয়ে ধরার জন্য। এই যে চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, শাড়ির আঁচল, সব শুধু আমার জন্য। অথচ তুই কী করতি? তুই আমার সামনে অতসীর আঁচলে মুখ মুছে নিতি। এসব বড্ড লাগতো, পুড়িয়ে শেষ করে দিচ্ছিলি আমায়, তাই তো। সায়ন, তুই কি পাগল হয়ে গেছিস? তোর চিকিৎসার প্রয়োজন। ইফা, তোকে মনোবিজ্ঞানীর সাথে যোগাযোগ করতে বল। আমাকে যেতে দে দিহান, অতসীর রেস্ট প্রয়োজন। এতই যখন অতসীকে ভালোবাসিস, তাহলে অনামিকাকে কেন বিয়ে করছিলি না? নাকি বিয়ের পর? তুই ভালোবাসার 5 মাস 17 দিন 23 ঘন্টা আগের থেকে আমি অতসীকে ভালোবাসি। তাহলে কেন এত কষ্ট দিচ্ছিস? জানিস না ভালোবাসাকে মুক্ত রাখতে হয়? আমার ভালোবাসা আমাতেই আবদ্ধ। অতসীকে বিয়ে আমি প্রতিশোধ নিতে করেছিলাম। যে মেয়ে আমাকে বিয়ে করবে না বলে আমার মাকে অপমান করেছিল, সে মেয়ে কীভাবে আমার বন্ধুর প্রেমে পড়ল? আমাকে ভালোবাসতে আমি ওকে বাধ্য করেছি। আশা করছি উত্তর পেয়ে গেছি। পিছন থেকে অতসীর মা নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার বাড়ি থেকে অতসীর জন্য বিয়ের প্রস্তাব আসেনি। এমনকি অতসী তোমার মাকে অপমান করেছিল তোমার প্রথম স্ত্রী অনামিকা। চলবে দায়িত্বের সংসার পর্ব 4। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।